249 রানে 8 উইকেট বাংলাদেশ এ দলের। নিউজিল্যান্ডকে তারা প্রথম ইনিংসে অল আউট করেছে 256 রানে। 7 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ম্যাচটা হয়তো আপনার কাছে মনে হচ্ছে এখন ইভেন, বাংলাদেশ হয়তো লিড নিতে পারে, পিছিয়েও থাকতে পারে, তবে খুব বেশি ব্যবধান ফার্স্ট ইনিংস শেষে দুই দলের মধ্যে হবে না, এটা আঁচ করে নেওয়া যাচ্ছে। তো এই কথা শুনে আপনি যদি মনে করেন ম্যাচটা ইভেন, সেটা কিন্তু ভুলই হবে। কারণ বাংলাদেশকে ফোর্থ ইনিংসে ব্যাটিং করতে হবে। সেকেন্ড ডে পর্যন্ত সিলেটে খুব বেশি স্পিন কিন্তু ধরেনি, তবে থার্ড ডেতে ফোর্থ ডেতে ঘটনাটা ভিন্ন। এই জায়গাটা কি আসলে বাংলাদেশ পিছিয়ে পড়ছে কিনা? কারণ বাংলাদেশকে ফোর্থ ইনিংসে ব্যাটিং করতে হবে। এখন হয়তো ম্যাচটা ইভেন মনে হচ্ছে, তারপরও ওই ফোর্থ ইনিংসের বিবেচনায় ম্যাচটা তো ইভেন না। এক্স্যাক্টলি, আপনি যেটা বলছেন যে 7 রানে পিছিয়ে আছে এবং ধরে নিচ্ছি আমরা যে 7 রানই বাংলাদেশ করবে আগামীকাল সকালে, তাহলে স্কোরটা লেভেল হয়। এবং সেক্ষেত্রে যদি নিউজিল্যান্ড সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে নেমে 150 উপরে কোনো একটা টার্গেট দেয়, সেটা কিন্তু খুব একটা সহজ কাজ হবে না। অন্তত 150-60 এর মধ্যে যে করেই হোক নিউজিল্যান্ড এ দলকে আটকাতে হবে। কারণ ফোর্থ ইনিংসে আপনি ব্যাটিং করবেন, প্লাস আপনি 6 জন জেনুইন ব্যাটার নিয়ে খেলছেন আর বাকি 5 জন জেনুইন বোলার নিয়ে খেলছেন, ফলে আপনার সেই ধরনের ব্যাটিং ডেপথ নেই। ফলে সেক্ষেত্রে একটা বড় রোল থার্ড ডেতে প্লে করতে হবে দুই স্পিনারকে, যেহেতু তারা ফার্স্ট ইনিংসে খুব একটা ভালো করতে পারেনি। আমার কাছে মনে হয় যে আগামীকালকে থার্ড ডেতে গিয়ে তারা তাদের রোলটা ঠিকঠাক প্লে করতে পারবে। তৃতীয় চতুর্থ দিনের কথা বললাম, আজকের দিনের কথায় যদি আসি, নুরুল হাসান সোহান হি হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং। 74 বলে সেঞ্চুরি করেছেন এবং যেভাবে ব্যাটিংটা করেছেন, তাকে একের পর এক শর্ট বল করেছেন ক্রিস্টিয়ান ক্লার্ক, প্রতিটা বলেই তিনি চালিয়েছেন, আলট্রা অ্যাটাকিং ক্রিকেটটা খেলেছেন। তিনি জানতেন যে 81 রানে যখন বাংলাদেশের 4টা উইকেট পড়ে গেছে, মাহিদুল অঙ্কন এবং নুরুল হাসান সোহানি শেষ রেকগনাইজ জুটি ছিলেন, তাদেরকেই রানটা করতে হবে। সে কারণেই রানের পেছনে তিনি ছুটেছেন এবং সে কারণেই এখন মনে হচ্ছে যে নিউজিল্যান্ড হয়তো লিড নিতে পারবে না। সোহান কি বলবেন আসলে তার ব্যাটিংটা নিয়ে, এই যে কাউন্টার অ্যাটাকিং ব্যাটিং, ক্যাপ্টেন্স নক? দুর্দান্ত। সেই সময় তিনি নেমেছেন, আপনি বলছিলেন যে সেটাই শেষ স্বীকৃত জুটি ছিল, এবং সেই সময় অ্যাটাক না করলে নিউজিল্যান্ড এ দলের বোলাররা বা ফিল্ড সেটআপটা এমন ভাবে সাজানো ছিল আরো বেশি প্রেসার তৈরি হতো ব্যাটারদের ওপর। সেই প্রেসারটা রিলিজ করার চেষ্টা করেছেন ক্যাপ্টেন শান্ত, একেবারে ক্যাপ্টেনের মতো নিজে ঝুঁকি নিয়ে তিনি কিন্তু দলকে সেই বিপদ থেকে বের করে আনার চেষ্টা করেছেন। তিনি আউট হয়ে যেতে পারতেন, তিনি যদি আউট হয়ে যেতেন 10-20 রান করে একটা শট খেলে, আমরা কিন্তু তখন সমালোচনাই করতাম। সেই রিস্কটা তিনি নিয়েছেন এবং সেটাকে জয় করতে পেরেছেন। 74 বলে সেঞ্চুরি করেছেন এবং থ্রু আউট দ্য ফরম্যাট তিনি যেভাবে রান করছেন সেটার প্রশংসা করতে হবে। এবং আজকের দিনে অন্তত এই ম্যাচে তিনি বাংলাদেশ দলকে এখনো যে বাংলাদেশ ম্যাচে টিকে আছে সেটা একমাত্র তার কল্যাণে। সোহানের ব্যাটিং হয়তো এতটাই হারিয়ে গিয়েছিলেন যে শান্তর কথা বলে ফেলেছেন ক্যাপ্টেন হিসেবে ভুল করে। যাই হোক, আরেকটা কথা বলে রাখতে চাই, আমরা পাওয়ার গল্প বলছিলাম, কিছু না পাওয়ার গল্পও আছে। আমরা যদি স্কোরবোর্ডের দিকে তাকাই, বাংলাদেশ 6 জন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে খেলেছে। নাইমকে যদি ধরেন, তিনি 7 নম্বরে ব্যাটিং করেছেন। 7 জন ব্যাটারের মধ্যে 7 জনই 2 অঙ্কের ডিজিটে গেছেন। 7 জন ব্যাটারের মধ্যে সোহান সেঞ্চুরি করেছেন, 107 রানে আউট হয়েছেন। 4 জন ব্যাটার 20-এর ঘরে আউট হয়েছেন, 2 জন ব্যাটার 10-এর ঘরে আউট হয়েছেন এবং সবাই উইকেটে সেট হয়ে আউট হয়ে এসেছেন, যেটা বাংলাদেশকে এই অবস্থায় মনে হচ্ছে যে কিছুটা হলো ব্যাকফুটে ঠেলে দিয়েছে। লঙ্গার ফরম্যাটে আপনি যদি উইকেটে সেট হয়ে যান, আপনাকে ইনিংস টানতে হবে। সেই কাজটা বাংলাদেশের ব্যাটসম্যানরা করতে পারেনি। সে কারণেই এখনো পর্যন্ত দুই দলকে সমানে সমান মনে হলেও, যেহেতু বাংলাদেশ চতুর্থ ইনিংসে ব্যাটিং করবে, বাংলাদেশ এখনো পর্যন্ত একটু পিছিয়ে আছে। থার্ড ডেতে বাংলাদেশ যদি 20-30 রানের লিড নিতে পারে, দ্যাট উইল বি ক্রুশাল। সেই কাজটাই টেইলর এন্ডারদের কিন্তু এই ম্যাচটাতে করতে হবে। নাবিল কায়সার এবং রাহুল রায় ছিলাম সিলেট স্টেডিয়াম থেকে, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.